আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় সরকার। একথা জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোহিঙ্গা ইস্যু সমাধান ও বঙ্গোপসাগরের নিরাপত্তা নিয়ে কাজ করবে সরকার। সকালে রাজধানীতে একটি হোটেলে বিভিন্ন দেশ ও দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, জ্বালানি খাতের সংকট মোকাবেলায় কাজ করছে সরকার। জ্বালানি সাশ্রয়ে গ্যাস উত্তোলনে 3 মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু করবে সরকার। বলেন, বিনিয়োগের পথে প্রধান বাধা সরকারি সংস্থাগুলোর ধীর গতি, যা কাটিয়ে উঠে দেশকে বিনিয়োগ বান্ধব করতে কাজ করছে সরকার। রোহিঙ্গা ইস্যু সমাধানের পরিকল্পনাও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের বন্ধুদের সঙ্গে আমাদের সম্পর্ককে স্থিতিশীল রাখা, আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে স্থিতিশীল রাখা, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে সমাধান করতে হবে। আরেকটি বড় সমস্যা যেটা আমাদের মধ্যে আছে, সেটা এখনো আলাপ হয়নি, হয়তো সম্ভবত আলাপ হবে, রোহিঙ্গা ইস্যু। এটা আমাদের জন্য একটা বড় সমস্যা। এই সমস্যাটা আমরা সমাধান করতে চাই। পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। জানান, 180 দিনের করণীয় নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সাথে, যেখানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। পানি সম্পদ মন্ত্রী আরও জানান, খাল খনন কর্মসূচির উদ্বোধন সহ জনসভায় যোগ দিতে 16 মে চাঁদপুর ও 25 মে ফেনীতে যাবেন প্রধানমন্ত্রী। পদ্মা ব্যারেজ, সেটার স্টাডি রিপোর্ট, কারিগরি দিক সমীক্ষা প্রায় সম্পূর্ণ। একনেকে মিটিং যেটি হবে, একনেকে সভায়, তার আগ পর্যন্ত আমাদের প্রায়োরিটি বেসিস কি কি কাজগুলো সম্পন্ন করা দরকার ইমিডিয়েট, সেটা নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি। ব্যবসা বাণিজ্যের লজিস্টিক খরচ কমানোর চেষ্টা করে যাচ্ছে সরকার। এর ফলে পোশাক খাতের উদ্যোক্তা এবং ক্রেতা উভয়ই উপকৃত হবেন বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে রাজধানীর একটি হোটেলে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। বিনিয়োগকারীদের সুবিধার জন্য ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করার চেষ্টা চলছে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের নেতা এবং বিশেষজ্ঞরা সেমিনারে উপস্থিত ছিলেন। দেশে হাম, রুবেলা ও ওরাল পোলিও সহ 10 ধরনের ভ্যাকসিনের নতুন একটি চালান এসে পৌঁছেছে। আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে এই চালান গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। দুপুর 12টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় 10 ধরনের ভ্যাকসিনের এই নতুন চালান। সাম্প্রতিক সময়ে দেশে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বিশেষ গুরুত্ব দিয়ে জরুরি ভিত্তিতে এই টিকাগুলো আনা হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানায়, নিয়মিত স্টকের টিকাগুলো জরুরি ক্যাম্পেইনে ব্যবহার করার ফলে মাঠ পর্যায়ে কিছুটা সংকট তৈরি হয়েছিল। ভ্যাকসিনের চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, 15 লক্ষ ডোজ হামের ভ্যাকসিন আজই দেশে পৌঁছেছে। আগামী 10 মের মধ্যে হামসহ বিভিন্ন রোগের মোট 1,08,00,000 ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছাবে। হাম ভ্যাকসিনের 15 লাখ ডোজ আমরা 1 ফর ইচ পারসন, 15 লক্ষ ডোজ আমরা একসাথে এইমাত্র রিসিভ করলাম। সাথে আরও রিসিভ করলাম আমরা 90,000 টিডি, টিটেনাস অ্যান্ড ডিপথেরিয়ার ভ্যাকসিন আমরা একসাথে রিসিভ করলাম এইমাত্র। ইনশাল্লাহ এই যে শুরু হয়েছে, এখন আমাদের প্রত্যেক সপ্তাহে একটার পর একটা ডেলিভারি আসবে। অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে হাওরবাসী। বৃষ্টি আর জলাবদ্ধতায় সারা বছরের ফসল নষ্ট হয়েছে। ঋণের ফাঁদে আটকা পড়েছে হাওর অঞ্চলের অনেক কৃষক। পরিবার পরিজন নিয়ে কিভাবে দিন কাটাবে সেই দুশ্চিন্তায় হতভাগা পরিবারগুলো। নেত্রকোনায় 17,000 হেক্টর এবং হবিগঞ্জে 11,000 হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে। সুনামগঞ্জ মৌলভীবাজারের চিত্র প্রায় একই রকম। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। পানিতে তলিয়ে থাকা ধানগুলো বাঁচানোর আপ্রাণ চেষ্টা হাওরের কৃষকের। বৃষ্টির কারণে সময়মতো ধানগুলো কেটে ঘরে তুলতে পারেননি কৃষক। তড়িঘড়ি করে আধা পাকা ধান কেটে ঘরে তুলেছেন, সেগুলো ব্যবহারে অনুপযোগী। একটিমাত্র ফসল দিয়ে সারা বছর চলতে হয় তাদের। অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে হাওরবাসী।
কৃষি বিভাগের তথ্যমতে নেত্রকোনায় বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে 17,000 হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। কপালে চিন্তার ভাঁজ পড়েছে হাজারো কৃষকের। সামনের ঈদও যেন মাটি, বাড়তে শুরু করেছে বিভিন্ন নদ নদীর পানি। 30 কাঠা ক্ষেত লাগাইছি। 30 কাঠা ক্ষেতের মধ্যে এই 8-9 কাঠার মতো কাটছি, আর বাদ বাকি যে জমি এগুলো পানির নিচে এখনো আছে। যে ধান সিদ্ধ দিছিলাম ওই ধানই এখন খাওয়ার মতো না, এই গন্ধ বাইর হয়ে গেছে। হবিগঞ্জে পানিতে তলিয়ে গেছে প্রায় 11,000 হেক্টর জমির বোরো ধান। চলতি বছর জেলায় 1,30,644 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে হাওড় অঞ্চলে আবাদ হয়েছে 46,954 হেক্টর। কৃষি বিভাগ বলছে এরই মধ্যে হাওড় অঞ্চলে 65% জমির ধান কাটা হয়েছে। তবে কৃষকের সাথে কথা বলে এবং সরজমিনে গিয়ে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে জেলার খোয়াই, কুশিয়ারা সহ সব কয়টি নদ নদীর পানি বাড়তে শুরু করায় হাওড় অঞ্চলে পানি বৃদ্ধি পাচ্ছে। সুনামগঞ্জের হাওরে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় নদ নদী ও হাওরের পানির প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। হাওর এলাকার উঁচু জায়গা ও ধান শুকানোর খোলাও পানি নিচে চলে যাচ্ছে। দীর্ঘদিন খোলায় ধান থাকায় পচে নষ্ট হচ্ছে। অন্য বাচ্চা কাচ্চার মুখ সাইটা বাদ দিয়ে মুয়ে তো ঠিক নাই, সব ধান ফানিয়ে লয়ে গেছে। এই ভাতটা যে খাইতাছি এটা আগের বছরের ভাত খাইতাছি, এই বছর যে ভাতটা খাইতার এটা কোনো নিপুণ নাই। এখানে না পানি নেই, চারিদিকে ধান আমরা সব গেছে পানি তোলে। 20 কেজি 8 কেজি খাচ্ছি আর 12 কেজি নিয়ে গেছি পানি। ওদিকে মৌলভীবাজারে গত 2 দিন ধরে বৃষ্টিপাত না হয় কিছুটা স্বস্তিতে কৃষক। 10 থেকে 12 দিন পর রোদের দেখা পাওয়ায় ধান শুকাতে ব্যস্ততা বেড়েছে কৃষকের। পাশাপাশি তলিয়ে যাওয়া ধান আবারও কেটে নিয়ে আসছেন হাওর থেকে। তবে শঙ্কার কথা হলো হঠাৎ করে হাওর অঞ্চলে পানি বাড়ছে। যেটা বাড়ছে তার সবগুলোই, এটা তো ওর 50-50 ধান নষ্ট। মোটামুটি কিছু শুকাইতাম পারবো, আর তো যেমন গেছে তো গেছে। হাওর অঞ্চলের কৃষকদের বাঁচাতে সহজ শর্তে ঋণ সহ প্রণোদনা দেওয়ার দাবি সচেতন মহলের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। অন্তর্বর্তী সরকারের সময় হয়রানিমূলক মিথ্যা মামলার বিষয়ে ভুক্তভোগী আবেদন করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। ঢালাওভাবে দায়েরকৃত হত্যা মামলাগুলো যাচাই করা হচ্ছে বলে জানান মন্ত্রী। আওয়ামী লীগ আমলে দায়েরকৃত গায়েবী মামলাগুলো প্রত্যাহার করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান তিনি। রাজনৈতিক বিবেচনায় বা হয়রানিমূলক উদ্দেশ্য প্রণোদিত বোমা গায়েবী মামলা যে সমস্ত দায়ের করা হয়েছিল আওয়ামী ফ্যাসিবাদী সময়ে, সেই মামলাগুলোর বিষয়ে আমরা আবার একটা পত্র দিয়েছিলাম। আমরা দায়িত্ব গ্রহণের পরে আইনমন্ত্রীর সভাপতিত্বে একটা কমিটি আছে, তারা ভেটিং করে যদি সঠিক পায় যে সমস্ত মামলা প্রত্যাহারের জন্য উপযুক্ত মনে করবেন, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠালে আমরা CRPC 494 অনুসারে সেগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেব। কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অতীতের মতো বিশৃঙ্খলা এবার হবে না বলেও আশ্বাস দেন তিনি। পশুর হাটের কারণে যেন জনভোগান্তি না হয় সেদিকেও সর্বোচ্চ নজর দেওয়া হবে বলে জানান তিনি। রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী আরও বলেন, অনুমোদিত স্থান ছাড়া কোথাও হাট বসানো যাবে না। ঈদযাত্রা আনন্দময় করতে সচেষ্ট থাকবে সরকার। নগরীর পশুর হাটকে কেন্দ্র করে যানজট নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনী কাজ করবে বলেও জানিয়েছেন তিনি। এ সময় গাবতলী পশুর হাটের আশপাশের সড়ক যোগাযোগ ব্যবস্থা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ও ডিএনসিসির প্রশাসক। আমরা সরকারের পক্ষ থেকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে রাস্তাঘাটে যারা কুরবানির গরু বা পশু নিয়ে যাওয়া নিয়ে আসা করবে, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না এবং ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোর হস্তে দমন করবে। প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মেধার ভিত্তিতে প্রকৌশলীদের পদায়নের আহ্বান জানান সংগঠনের নেতারা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কার্যালয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম। তিনি বলেন,
দেশের স্বার্থেই প্রকৌশলীদের যথাযথ মর্যাদা দিতে হবে। 7ই মে পালিত হবে আইইবির 78তম প্রতিষ্ঠা বার্ষিকী। একই সাথে সংগঠনের 18টি কেন্দ্র, 34টি উপকেন্দ্র ও 14টি ওভারসিজ চ্যাপিট্যাপে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। বাংলাদেশের অটোমোবাইল বাজারে নতুন সংযোজন হিসেবে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে মালয়েশিয়ার জনপ্রিয় গাড়ি নির্মাতা পেরোডুয়ারার নতুন মডেল এক্সিয়া 2026 ব্ল্যাক এডিশন। রাজধানীতে এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান এবং পিএইচপি মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ যৌথভাবে এ মডেলের উদ্বোধন করেন। মালয়েশিয়ার শীর্ষ অটোমোবাইল ব্র্যান্ড পেরোডুয়া নতুন এই মডেলটি দেশের বাজারে আধুনিক ডিজাইন ও উন্নত ফিচার নিয়ে এসেছে। পিএইচপি মোটরসের পক্ষ থেকে জানানো হয়, এক্সিয়া 2026 ব্ল্যাক এডিশন একটি প্রিমিয়াম 7 সিটার হ্যাচব্যাক, যা উন্নত স্টাইলিং, আকর্ষণীয় ব্ল্যাক থিম ডিজাইন এবং আরামদায়ক ড্রাইভিং অভিজ্ঞতা প্রদান করবে। গাড়িটি বিশেষ করে শহুরে ব্যবহারকারীদের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। 1 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে সৌদি আরব থেকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে এমটি নিনেমিয়া নামের একটি জাহাজ। হরমুজ প্রণালী বন্ধ থাকায় জাহাজটি বিকল্প পথে বাংলাদেশে আসে। 1 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে 21শে এপ্রিল সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে এমটি নিনেমিয়া। এর আগে কাঁচামালের অভাবে গত 14ই এপ্রিল বন্ধ হয়ে যায় রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারির মূল উৎপাদন। রিফাইনারি সূত্র জানিয়েছে, ক্রুড অয়েলবাহী জাহাজটি আজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছার পর লাইটারেজ জাহাজে খালাসের পর কাল থেকে অপরিশোধিত তেল পৌঁছাবে পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারিতে। এখানে তৈরি হবে ডিজেল, পেট্রোল, অকটেন সহ 13 জাতীয় পণ্য। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।